হ্যালো এভরিওয়ান, আজকের এই দারুণ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা শুধু কোনো কেনাবেচার বিষয় না, বরং এটা আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সার্ভাইভাল স্কিল বা টিকে থাকার দক্ষতা। পেশাগত জীবনে আপনি যে পজিশনেই থাকুন না কেন, সফলতার একদম গোড়ার কথা হলো নিজেকে সঠিকভাবে প্রেজেন্ট করতে পারা। চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে এক্সপ্লোর করি। শুরুতেই একটা বেশ মাইন্ড বেন্ডিং ধারণা দিই, শুনলে হয়তো চমকে যাবেন। বাঁচতে হলে বেচতে হবে। সিরিয়াসলি, আমরা সবাই কিন্তু জন্মগতভাবেই একজন সেলসম্যান। একটু খেয়াল করলেই দেখবেন, একটা ছোট্ট বাচ্চাও যখন ক্ষুধার জন্য কাঁদে, তখন সেও কিন্তু নিজের প্রয়োজনটা বিক্রি করে বা জানান দেয়। আর বিশ্বের শীর্ষধনী ব্যক্তিরা, যেমন ধরুন বিল গেটস বা ইলন মাস্ক, তারাও কিন্তু ক্যারিয়ারের শুরুটা করেছিলেন এই সেলস বা বিক্রয় পেশার মাধ্যমেই। এই কম্পিটিটিভ দুনিয়ায় টিকে থাকতে হলে নিজের ভ্যালু বা মূল্য বোঝাতেই হবে, আর এটা আমাদের চিন্তাধারায় একটা বিশাল প্যারাডাইম শিফট নিয়ে আসে। তো আজকের এই পুরো ব্লুপ্রিন্টে আমরা মূলত 5টা ধাপে এগোব। প্রথমে দেখব নিজেকে বিক্রি করার মূল ভিত্তি, এরপর আত্ম-উন্নয়নের 4টি ধাপ, ইন্টারভিউয়ের সলিড প্রস্তুতি, কেরিয়ার গ্রোথ এবং সবশেষে সেই ভয়ঙ্কর রিজেকশন বা প্রত্যাখ্যান সামলানোর দারুণ কিছু কৌশল। চলুন আমাদের প্রথম পয়েন্টে যাওয়া যাক। 1. নিজেকে বিক্রি করা, চূড়ান্ত ভিত্তি। আচ্ছা, কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস অন্যের কাছে প্রেজেন্ট করার আগে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসটা কি জানেন? সেটা হলো নিজের ভ্যালু বা নিজের প্রোফাইল এস্টাবলিশ করা। কারণ হাজারো সাধারণ মানুষের ভিড়ে নিজেকে আলাদা করতে না পারলে আপনি স্রেফ হারিয়ে যাবেন। সিম্পল একটা লজিক আছে এখানে। মানুষ সবসময় তার কাছ থেকেই কেনে যাকে সে চেনে। মানে কেনাতে হলে আগে চেনাতে হবে। এই প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে পরিচিত, কেপেবল এবং বিশ্বস্ত হিসেবে গড়ে তোলাই হল পেশাগত সাফল্যের প্রধান পূর্বশর্ত। নিজের প্রোফাইল ডেভেলপমেন্ট ছাড়া কেরিয়ারের কোনো শক্ত ভিত্তি কিন্তু তৈরি হতে পারে না। এবার আসি আমাদের দ্বিতীয় অংশে। 2. আত্ম-উন্নয়নের 4টি ধাপ, প্রোফাইল তৈরি করা। এখন প্রশ্ন আসতে পারে, এই স্ট্রং প্রোফাইলটা আমরা বানাবো কিভাবে, রাইট? চলুন দেখি এই 4টা সিম্পল কিন্তু পাওয়ারফুল ধাপ কিভাবে কাজ করে। প্রথমত, বই পড়া। জানেন তো, আপনি যখন 50 বা 100টা বই পড়ে ফেলবেন, আপনার ব্রেনের কাজ করার প্যাটার্নটাই পাল্টে যাবে। তখন আপনি শুধু অক্ষর পড়বেন না, বরং পুরো প্যারাগ্রাফ একসাথে বুঝতে পারবেন। দ্বিতীয়ত, প্রশিক্ষণ। একজন এক্সপার্টের কাছে একদিনের ট্রেনিং নেওয়া মানে প্রায় 10টি বইয়ের সমান জ্ঞান অর্জন করা, কারণ ট্রেনার তার দীর্ঘদিনের অভিজ্ঞতার নির্যাসটুকু আপনাকে দিয়ে দেন। তৃতীয়ত হল ভ্রমণ, যা আপনাকে প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে শেখায়। আর শেষটা হচ্ছে সঠিক বন্ধু নির্বাচন। কথায় আছে না, 5 জন সফল মানুষের সাথে মিশলে ষষ্ঠ সফল ব্যক্তিটি তৈরি হয় ওই সার্কেলের মাঝেই। এটা লিটারালি জীবনের গতিপথ পাল্টে দেয়। এখানে স্টুডেন্টদের জন্য একটা একদম প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি লুকিয়ে আছে। এই যে 64 সংখ্যাটা দেখছেন, আপনি যদি বাংলাদেশের 64টা জেলায় অন্তত 1 রাত করে কাটানোর অভিজ্ঞতা নিতে পারেন, ট্রাস্ট মি, এটা যে কোনো এমপ্লয়ারের কাছে প্রমাণ করবে যে আপনার ফিল্ড লেভেল আর কালচারাল নলেজ কতটা স্ট্রং। একজন শুধু এসি রুমে বসে থাকা প্রার্থীর চেয়ে আপনার এই অভিজ্ঞতা আপনাকে বহুগুণ এগিয়ে রাখবে, ফর শিওর। এরপর আমরা দেখব 3. ইন্টারভিউ এবং চাকরির প্রস্তুতি, গ্রাসরুট মেথড। ইন্টারভিউ বোর্ডে একটা কমন প্রশ্নের মুখে আমরা সবাই পড়ি, তাই না? আপনি আমাদের কোম্পানিতে ঠিক কিভাবে ভ্যালু অ্যাড করবেন? কোনো প্রস্তুতি ছাড়া হঠাৎ করে এই প্রশ্নটা শুনলে একদম আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয় অনেকেরই। আর ঠিক এই সমস্যারই একটা দারুণ সমাধান হল গ্রাসরুট রিসার্চ মেথড। ধরুন একটা সিমেন্ট কোম্পানিতে আপনার ইন্টারভিউ আছে। আপনি শুধু ঘরে বসে গুগল না করে সোজা চলে যান লোকাল খুচরা বা পাইকারি বিক্রেতাদের কাছে। কোম্পানির ফিল্ড অফিসারদের খুঁজে বের করে রিয়েল মার্কেট ডেটা কালেক্ট করুন। তারপর ইন্টারভিউ বোর্ডে গিয়ে কনফিডেন্টলি সেই ডেটা প্রেজেন্ট করুন। দেখবেন আপনার সিজিপিএ যাই হোক না কেন, আপনার এই ডেডিকেশন দেখেই ওনারা ইমপ্রেসড হয়ে যাবেন। আরেকটা ছোট্ট কিন্তু খুব দরকারি প্র্যাকটিক্যাল টিপস। ইন্টারভিউয়ের দিন একদম নতুন চকচকে জুতো পরার আগে আগের দিন রাতেই সেটা ঘরে একটু পরে হাঁটাহাঁটি করে নেবেন, নইলে পরের দিন পায়ে ফোস্কা পড়তে পারে বা পা মচকে যেতে পারে। এবার চলুন কথা বলি 4. ক্যারিয়ারের বৃদ্ধি এবং পরিবর্তন, নিজের মূল্য বোঝা নিয়ে। যারা অলরেডি জব করছেন কিন্তু একটা স্ট্যাগনেন্ট বা একঘেয়ে অবস্থায় আটকে আছেন আর ভাবছেন স্যালারি কিভাবে বাড়বে, তাদের জন্য এই 1000 সংখ্যাটা মনে রাখা খুব খুব জরুরি।
এটাকে আমরা বলতে পারি 1000 দিনের নিয়ম। মানে হলো আপনি যদি একই কোম্পানিতে একই রোলে একই বসের আন্ডারে আর একদম একই বেতনে 1000 দিন বা 3 বছর পার করে দেন, তার মানে ক্যারিয়ার আসলে পেছনের দিকে যাচ্ছে। আপনি এক কোম্পানিতে 20 বছর থাকতে পারেন, কিন্তু ডেফিনেটলি একই রোলে বা বেতনে নয়। থেমে থাকার অপর নামই হলো পিছিয়ে পড়া। তাহলে আসল পয়েন্টটা হচ্ছে জব সুইচ করার সময় বেতনের ক্ষেত্রে অন্তত 30% বৃদ্ধির একটা টার্গেট থাকা উচিত। এখন প্রশ্ন হলো, কেন ঠিক 30%? এটা কিন্তু কোনো র্যান্ডম নাম্বার না, এর পেছনে একটা সলিড ম্যাথ আছে। হিসাবটা হলো পূর্ববর্তী কোম্পানির সম্ভাব্য অ্যানুয়াল ইনক্রিমেন্ট হিসেবে 10%, নতুন পদের জন্য আপগ্রেডেশনের 10%, আর নতুন একটা পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার যে রিস্ক ফ্যাক্টর থাকে তার জন্য আরও 10%। এই সিম্পল লজিকটা যদি আপনি ইন্টারভিউ বোর্ডে সুন্দরভাবে বোঝাতে পারেন, তাহলে কাঙ্ক্ষিত বেতন পাওয়াটা অনেক ইজি হয়ে যায়। ক্যারিয়ারে লং টার্ম সাকসেসের জন্য এথিক্স বা নৈতিকতার কোনো বিকল্প নেই। আপনি হয়তো কাপড়ের ছোট্ট একটা ছিদ্র লুকিয়ে একবার কাউকে বোকা বানাতে পারবেন, কিন্তু তাতে কি আপনার রিপিট কাস্টমার তৈরি হবে? একদমই না। আর সবচেয়ে বাজে ব্যাপার হলো করুণা ভিক্ষা করা। যেমন, স্যার আমার টার্গেট ফিল আপ হচ্ছে না, প্লিজ এটা নিয়ে নিন। এটা কোনো প্রফেশনাল ওয়ে হতে পারে না। প্রফেশনালিজম মানে হলো একদম সততার সাথে কাস্টমারের সঠিক প্রয়োজনটা বুঝে ভ্যালু অ্যাড করা। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের শেষ অংশে, 5 প্রত্যাখ্যান এবং ফলো আপ সামলানো, ন্যায়ের গণিত। প্রফেশনাল লাইফে রিজেকশন বা প্রত্যাখ্যান আসবেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু এই রিজেকশনের কষ্টটাকে কিভাবে লাভে কনভার্ট করা যায়, তার একটা ব্রিলিয়েন্ট রিজেকশন ম্যাথমেটিক্স আছে। ধরুন 40,000 টাকার কমিশনের জন্য আপনাকে 10 জনের একটা ফানেল তৈরি করতে হবে। আপনি 10 জনকে হ্যালো বললেন, এর মধ্যে 8 জন রিপ্লাই দিল, 5 জন কথা শুনল, 2 জন অ্যাগ্রি করল, আর শেষমেশ মাত্র 1 জন প্রোডাক্টটা কিনল। একটু অন্যভাবে ভাবুন তো, ওই যে প্রথম 10 জনকে আপনি হ্যালো বলেছিলেন, আপনার ওই 40,000 টাকা কিন্তু আসলে তাদের সবার মাঝেই ভাগ হয়ে আছে। মানে হলো, কেউ আপনার মুখের উপর ফোন কেটে দিল বা রিজেক্ট করল, সেই একটা না শোনার ভ্যালুও আপনার কাছে অন্তত 4,000 টাকা। লিটারালি! এই হিসাবটা মাথায় রাখলে রিজেকশনকে আর ভয় পাওয়ার কোনো কারণই নেই। এই গাণিতিক নিয়মের সাথে আর একটা দারুণ জিনিস যোগ করি, 444 মিনিট রুল। আধুনিক রিসার্চ বলে একজন কাস্টমার কোনো কিছু ফাইনালি কেনার আগে প্রায় 7.5 ঘন্টা বা 444 মিনিট সেই জিনিসটা নিয়ে বিভিন্নভাবে খোঁজ খবর নেন। তার মানে কেউ প্রথমবারেই আপনাকে না বলে দিলে সেটাকে চূড়ান্ত রিজেকশন ভাবার কোনো কারণ নেই। আসলে তার ওই 444 মিনিটের টাইমলাইনটাই হয়তো এখনও শেষ হয়নি। আর ঠিক এই জিনিসটাই একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেয় যে ফলো আপ করাটা কতটা ক্রুশিয়াল। প্রথম চেষ্টায় হয়তো আপনি 60% কনভার্সন পাবেন, কিন্তু বাকিটার জন্য আপনাকে বারবার ফলো আপ করতে হবে। ডেটা বলছে কেউ যদি 5ম চেষ্টা পর্যন্ত লেগে থাকতে পারে, তাহলে প্রায় 100% কনভার্সন সম্ভব। যারা একবার বা দুবার না শুনে হাল ছেড়ে দেন, তারা আসলে টেবিলের ওপর বিপুল পরিমাণ অর্থ আর সুযোগ ফেলে আসেন। আজকের এই বিশ্লেষণ শেষ করব খুব পাওয়ারফুল এবং মেমোরেবল একটা কথা দিয়ে। নো মানে কিন্তু না নয়, নো মানে হলো নেক্সট অপরচুনিটি বা পরবর্তী সুযোগ। প্রত্যেকটা রিজেকশন আপনাকে সফলতার এক ধাপ কাছে নিয়ে যায়। তাই নিজেকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই কৌশলগুলোর কোনো বিকল্প নেই। এবার নিজেকেই একবার প্রশ্ন করে দেখুন তো, আগামীকাল সকালে প্রথম নো শব্দটা শোনার পর আপনি কি হতাশ হয়ে পড়বেন, নাকি ওই 4,000 টাকার ম্যাথটা মাথায় রেখে একদম ফুল এনার্জিতে নেক্সট অপরচুনিটির দিকে এগিয়ে যাবেন? ডিসিশন আপনার।